হ্যালো, আজকে আমরা পড়ব স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস কথার অর্থ হলো শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। স্পারমাটোজেনেসিস আজকে আমরা পড়ব স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস কথার অর্থ হলো শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। আমরা এর আগে জেনেছি শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি আমাদের শুক্রাশয়ের মধ্যে হয় এবং শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু উৎপাদক নালিকা থাকে। সেই শুক্রাণু উৎপাদক নালিকার মধ্যে এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া বা স্পারমাটোজেনেসিসটি হয়ে থাকে। তো আমরা স্পারমাটোজেনেসিস পড়তে শুরু করছি এবং স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি শুক্রাণু উৎপাদক নালিকার একদম পর্দা বরাবর যে কোষটি অবস্থান করে সেই কোষটির নাম হচ্ছে স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া কোষটি পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে বিভাজিত হয়ে আমাদের শুক্রাণুতে পরিণত হয়। এখন আমরা সেই স্পারমাটোগোনিয়া কোষটি থেকেই দেখতে আমরা শুরু করছি যে কীভাবে বিভাজিত হয়। প্রথমে এখন আমরা যে কোষটা আঁকছি সে কোষটার নাম হচ্ছে স্পারমাটোগোনিয়া কোষ। এই কোষে ক্রোমোজোম সংখ্যা আমাদের থাকে 2n। কথার অর্থ হলো কোষটি হচ্ছে ডিপ্লয়েড। এই কোষটিকে আমরা সাধারণত বলে থাকি স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া। এই স্পারমাটোগোনিয়া কোষটি পর্যায়ক্রমিকভাবে বিভাজিত হয়ে গিয়ে আমাদের শুক্রাণু বা স্পার্ম গঠন করবে। এই স্পারমাটোগোনিয়া কোষটি সর্বপ্রথম আমাদের মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা বিভাজিত হবে। এই মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা বিভাজিত হওয়ার মেন কারণ হলো এই স্পারমাটোগোনিয়া কোষটি নিজের সংখ্যা বৃদ্ধি করবে। ঠিক একই রকম অনেকগুলো কোষ তৈরি করবে। কারণ হলো এই স্পারমাটোগোনিয়া যে কোষটি আছে যেটি আমাদের শুক্রাণু উৎপাদন করবে তার আগে ওই নিজে একই রকম ওর মতনই অনেকগুলো কোষ তৈরি করবে ঠিক এরকমভাবে। এবং মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা জানি যে সম আকার আকৃতি এবং গুণ সম্পূর্ণ কোষ উৎপাদন হয়। তাই জন্য স্পারমাটোগোনিয়া মাইটোসিস বিভাজন দ্বারা অনেকগুলো স্পারমাটোগোনিয়া আমাদের তৈরি করে। এই যে স্পারমাটোগোনিয়া কোষ মাইটোসিস বিভাজনের দ্বারা দুটো স্পারমাটোগোনিয়া কোষ তৈরি করলো। এই স্পারমাটোগোনিয়া কোষগুলোর আমাদের দুই রকমভাবে আমরা দেখে থাকি। একটাকে আমরা বলবো যে টাইপ এ, আরেকটাকে বলবো আমরা টাইপ বি। স্পারমাটোগোনিয়া মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হলো স্পারমাটোগোনিয়া কোষ তৈরি হলো। একটাকে আমরা টাইপ এ স্পারমাটোগোনিয়া, একটাকে বলছি আমরা টাইপ বি স্পারমাটোগোনিয়া। এই টাইপ এ স্পারমাটোগোনিয়া এবং টাইপ বি স্পারমাটোগোনিয়া হওয়ার কারণটা কি? কারণ হলো সাপোজ ধরো আমাদের শুকনা উৎপাদক নালিকার মধ্যে এই স্পারমাটোগোনিয়া কোষটা আমাদের বিভাজিত হয়ে শুক্রাণু তৈরি করলো। শুক্রাণু তৈরি করে দেহের বাইরে বেরিয়ে গেল। এই কোষটা যে জায়গায় অবস্থান করছে তাহলে সেই জায়গাটা আমাদের শূন্য হয়ে যাবে। সেই জায়গাটা শূন্য যেন না হয় তাই জন্য স্পারমাটোগোনিয়া কোষটি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে আরও স্পারমাটোগোনিয়া কোষ তৈরি করলো। এই দুটোর মধ্যে টাইপ বি স্পারমাটোগোনিয়া কোষটি বিভাজিত হয়ে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে এবং টাইপ এ কোষটি আবার সে আগের শূন্য স্থানটা দখল করে নিচ্ছে। তার ফলে আমাদের এখানে কোষের ভারসাম্যটা বজায় থাকছে। টাইপ এ স্পারমাটোগোনিয়া আমাদের কোষটিকে স্টেম কোষ হিসাবে ধরে নেওয়া হয়। স্টেম কোষ হিসাবে এই জন্যই ধরে নেওয়া হয় কারণ এই কোষটা বিভাজিত হয়ে গিয়ে আবার আমাদের স্পারমাটোগোনিয়ার সংখ্যা বৃদ্ধি করবে। আর টাইপ বি কোষটি আমাদের শুক্রাণু মাতৃকোষ হিসাবে ধরে নেওয়া হয় কারণ এই কোষটি বিভাজিত হয়ে গিয়ে শুক্রাণু উৎপাদন করবে এবং সেই শুক্রাণু দেহের বাইরে বেরিয়ে যাবে। তাই জন্য আমাদের স্পারমাটোগোনিয়া কোষটি টাইপ এ এবং টাইপ বি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে এখানে। এবং এইটা আমাদের ঘটাচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এটা আমরা মাথায় রাখবো।
আমরা এখানে লিখে দেবো টাইপ এ যে কোষটি, সেই কোষটিকে আমরা স্টেম কোষ হিসেবে দেখি, স্টেম কোষ বলে থাকি। আর টাইপ বি কোষটি, সেই কোষটি কিন্তু আমাদের শুক্রাণু উৎপাদন করবে বিভাজিত হয়ে, তার জন্য এই কোষটাকে আমরা শুক্রাণু উৎপাদন মাতৃ কোষ বলবো। এই যে ঘটনাটা আমাদের ঘটলো, মানে স্পার্মাটোগোনিয়া মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে আরও স্পার্মাটোগোনিয়া কোষ তৈরি করলো, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা যখন ঘটছে এই দশাটার নাম হচ্ছে আমাদের বিভাজন দশা। তাই জন্য আমরা এই জায়গাটাতে লিখে ফেলবো, এটাকে বলছি আমরা বিভাজন দশা। এরপর আমাদের এই টাইপ বি স্পার্মাটোগোনিয়া কোষটি আমাদের বিভিন্ন পুষ্টি সংগ্রহ করে আকারে বৃদ্ধিপ্রাপ্ত হবে, আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আমাদের বড় হবে। বড় হওয়ার পর ওই টাইপ বি স্পার্মাটোগোনিয়া কোষটি কোনো রকম বিভাজন ছাড়া শুধুমাত্র বৃদ্ধিপ্রাপ্তর দ্বারা এই কোষটি স্পার্মাটোগোনিয়া টাইপ বি কোষটি আমাদের প্রাইমারি স্পার্মাটোসাইট কোষে পরিণত হবে। প্রাইমারি স্পার্মাটোসাইট কোষে পরিণত হলো। কিছু না, আমাদের টাইপ বি স্পার্মাটোগোনিয়া কোষটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গিয়ে প্রাইমারি স্পার্মাটোসাইট কোষে বিভাজিত হলো। এই যে দশা, মানে টাইপ বি প্রাইমারি স্পার্মাটোগোনিয়া কোষটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রাইমারি স্পার্মাটোগোনিয়া কোষে পরিণত হলো, এই দশাটাকে আমরা বলছি বৃদ্ধি দশা। এটা হলো আমাদের দ্বিতীয় দশা, এটাকে আমরা বলছি বৃদ্ধি দশা। এরপর আমাদের প্রাইমারি স্পার্মাটোসাইট, এই প্রাইমারি স্পার্মাটোসাইটের মধ্যে আমাদের মিওসিস কোষ বিভাজন ঘটবে এবং মিওসিস কোষ বিভাজন সম্পূর্ণ হয়ে গেলে আমাদের প্রাইমারি স্পার্মাটোসাইটটি 4টি শুক্রাণু কোষ উৎপাদন করবে। প্রাইমারি স্পার্মাটোসাইটটি মধ্যেই প্রথম মিওসিস কোষ বিভাজন দেখা যায়। এই মিওসিস কোষ বিভাজনটা আমাদের সম্পূর্ণ হয় দুটো ধাপে, সাধারণত আমরা বলে থাকি মিওসিস 1 এবং মিওসিস 2। এখানেও ঠিক ওইরকমভাবে আমাদের মিওসিস 1 এবং মিওসিস 2 কোষ বিভাজনটা সম্পূর্ণ হবে এবং আমাদের একটি কোষ থেকে 4টি শুক্রাণু কোষ উৎপাদন হবে। কীভাবে আমরা এখন দেখে নিচ্ছি। দেখো নাও, এটা প্রাইমারি স্পার্মাটোসাইট, এটা আমাদের মিওসিস বিভাজন শুরু করলো। মিওসিস বিভাজন শুরু হলে মিওসিস আমাদের দুটো স্টেপ হয়ে থাকে। প্রথম স্টেপটাকে বলা হয় আমাদের মিওসিস 1, মিওসিস 1, এবং এই অবস্থায় ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়, তাই জন্য এই মিওসিস 1টাকে আমাদের বলা হয় হ্রাস বিভাজন। তার ফলে এই কোষটা থেকে যে দুটো কোষ উৎপাদন হলো, সে দুটো কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হবে আমাদের হাফ, মানে n সংখ্যক ক্রোমোজোম সংখ্যা থাকবে। এবং এর ফলে যে দুটো কোষ উৎপন্ন হলো, সেই দুটো কোষকে আমরা বলবো সেকেন্ডারি স্পার্মাটোসাইট। সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এবার সেকেন্ডারি স্পার্মাটোসাইট কোষগুলো আবার মিওসিস 2 বিভাজন সম্পন্ন করবে। মিওসিস 2 বিভাজন সম্পন্ন করলে এই কোষগুলো থেকে আবার দুটো করে কোষ উৎপাদন হবে। এই কোষটা থেকেও দুটো কোষ উৎপাদন হবে, ওই কোষটা থেকেও দুটো কোষ উৎপাদন হবে। এবং এখানে যেটা ঘটবে যে n সংখ্যক কোষ থেকে নতুন যে দুটো কোষ তৈরি হবে, তাদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা আমাদের n নিয়ে থাকবে। এখানে ক্রোমোজোম সংখ্যা n আছে, এর মধ্যেও ক্রোমোজোম সংখ্যা আমাদের n থাকবে। এখানে ক্রোমোজোম সংখ্যা n আছে, এর মধ্যেও ক্রোমোজোম সংখ্যা আমাদের n থাকবে। এখানে ক্রোমোজোম সংখ্যা 2n ছিল, এখানে ক্রোমোজোম সংখ্যা n হয়ে গেল, তাই জন্য এই মিওসিস 1কে আমাদের হ্রাস বিভাজন বলছে। এখন যেটা ঘটছে সেটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 2 বিভাজনের সময় দেখো ক্রোমোজোম সংখ্যা n আছে,
নতুন যে দুটো কোষ তৈরি হয় তাদের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা সমানই আছে, ক্রোমোজোমের সংখ্যা n আছে, নতুন যে দুটো কোষ উৎপন্ন তাদের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা সমান আছে। তাই জন্য এই বিভাজন মিওসিস টু বিভাজনটাকে আমাদের সদৃশ বিভাজন বলে। এবং এর ফলে যে কোষগুলো তৈরি হলো সেই কোষগুলোর নাম হচ্ছে স্পার্মাটিড। স্পার্মাটিড বা এটাকে আমরা বলে থাকি অপরিণত শুক্রাণু। এই অপরিণত শুক্রাণুর পর আমাদের যে ঘটনাটা ঘটে থাকে, এই স্পার্মাটিডটা হচ্ছে আমাদের অপরিণত শুক্রাণু। অপরিণত শুক্রাণু, অপরিণত শুক্রাণু বলার কারণ হলো এর মধ্যে কিন্তু আমাদের লেজ নেই, এরা কিন্তু চলন ক্ষমতা অক্ষম এখন পর্যন্ত। এর পরবর্তী পর্যায়ে দেখা যাবে এই কোষগুলোর মধ্যে লেজ তৈরি হবে এবং তারপরে ওদের মধ্যে চলন ক্ষমতা আসবে, ঠিক এইরকমভাবে। এই চারটি স্পার্মাটিড আমাদের পরবর্তী ধাপে লেজ যুক্ত হয়ে গিয়ে চারটে আমাদের স্পার্মাটোজোয়া, স্পার্মাটোজোয়া যেটাকে আমরা বলবো শুক্রাণু, শুক্রাণুতে পরিণত হবে। এদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা আমাদের NNই থাকবে, হ্যাপ্লয়েড। আমাদের প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে মিওসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আমরা চারটি হ্যাপ্লয়েড সংখ্যক কোষ বিভাজন পাচ্ছি। এই যে আমাদের দশা, এইখান থেকে শুরু করে এখানে এই যে দশাটা, সেই দশাটাকে আমাদের সাধারণত বলা হয় পরিণত দশা। পরিণত দশা বা এই দশার মধ্যে মিওসিস সম্পূর্ণ হলো বা মিওসিস কোষ বিভাজন হলো, তাই জন্য এই দশাটাকে আমাদের আরও একভাবে বলা হয় মিওটিক দশা। মিওটিক দশা। তো আমরা সাধারণত দেখলাম যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি, কথার অর্থ হলো শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি আমাদের তিনটে দশায় সম্পূর্ণ হচ্ছে। প্রথম দশাটা হচ্ছে বিভাজন দশা। এই দশার মধ্যে আমরা মাথায় রাখবো এখানে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। এর মধ্যে যে স্পার্মাটোগোনিয়া কোষ, সেই স্পার্মাটোগোনিয়া কোষ মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা নতুন দুটো স্পার্মাটোগোনিয়া কোষ তৈরি করছে এবং সেই দুটো কোষ আমাদের স্পার্মাটোগোনিয়ার সংখ্যা বৃদ্ধি করছে। এর মধ্যে স্পার্মাটোগোনিয়া টাইপ এ এবং স্পার্মাটোগোনিয়া টাইপ বি। স্পার্মাটোগোনিয়া টাইপ এ যে কোষটা আমরা পাচ্ছি সেই কোষটা কিন্তু স্টেম কোষ হিসেবে কাজ করছে। কথার অর্থ হলো যে এই যে আমাদের স্পার্মাটোগোনিয়া কোষ, এই কোষটা যদি শুক্রাণু উৎপাদন করে শুক্রাণু উৎপাদক নালিকা থেকে বেরিয়ে যেত, তাহলে এই জায়গাটা শূন্য স্থান হয়ে যেত, ফাঁকা হয়ে যেত, তাহলে আমাদের কোষের ভারসাম্য বজায় থাকতো না। তাই জন্য স্টেম কোষটা ওই জায়গাটা দখল করবে এবং কোষ বিভাজন করে স্পার্মাটোগোনিয়ার সংখ্যা বৃদ্ধি করবে যেন কোষের ভারসাম্যটা বজায় থাকে। দ্বিতীয় টাইপ বি যে স্পার্মাটোগোনিয়া, সেই স্পার্মাটোগোনিয়া টাইপ বিটা আমাদের বিভাজিত হয়ে শুক্রাণু উৎপাদন হয়ে দেহের বাইরে বেরিয়ে যায়। এইভাবে শুক্রাশয়ের মধ্যে সেমিনিফেরাস নালিকার মধ্যে কোষ বিভাজন ঘটনাটি ঘটতে থাকে। তার ফলে পুরুষদের দেহের মধ্যে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি আমাদের বার্ধক্যের পর্যন্ত, কথার অর্থ হলো 70 থেকে 75 বছর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকে, মানে কোষের শেষ হয় না। তাই জন্য বিভাজন নিজের সাম্য অবস্থা বজায় রাখে। ঠিক এই পুরো প্রক্রিয়াটির মধ্যে, শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটির মধ্যে আরও আমরা কিছু টার্ম পাবো। সেই টার্মগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। টার্মগুলো সিমিলার বলতে অনেক টার্ম মনে হবে যে একই রকম। সেই টার্মগুলোকে আমরা এখন দেখে নিচ্ছি। আমরা প্রথমে দেখব স্পার্মাটোজেনেসিস। কথার অর্থ হলো স্পার্মাটোগোনিয়া থেকে একদম শুক্রাণু বা স্পার্মাটোজোয়া পরিণত হওয়ার যে আমাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি স্পার্মাটোজেনেসিস। এরপর আমরা দেখব এই পুরো প্রক্রিয়াটি দুটো ভাগে বিভক্ত থাকে। কেমন দুটো ভাগে বিভক্ত থাকে? ঠিক আমাদের স্পার্মাটোগোনিয়া থেকে একদম স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটিড, এই যে ঘটনাটা ঘটছে এত দূরে, এই ঘটনাটাকে বলা হয় আমাদের
স্পারমাটোসাইটোজেনেসিস। ঠিক আমরা এইখানে লিখে দিই, এখান থেকে শুরু করে ঠিক আমাদের স্পারমাটিড পর্যন্ত এই যে দশাটা, এই দশাটাকে আমাদের বলা হয় স্পারমাটোসাইটোজেনেসিস। আমরা এখানে লিখে দিচ্ছি স্পারমাটোসাইটোজেনেসিস, বা আবার এটাকেই বলে স্পারমাটোসাইটোসিস। স্পারমাটোজেনেসিস এই ঘটনাটাকে বলছে, এখান থেকে শুরু করে মানে স্পার্মাটোগোনিয়া থেকে শুক্রাণু। স্পারমাটোসাইটোজেনেসিস কোনটাকে বলছে? স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটিড, এই যে এত দূর ধাপ, এই ধাপটাকে বলছে আমাদের স্পারমাটোসাইটোজেনেসিস বা স্পারমাটোসাইটোসিস। এরপর আমাদের স্পারমাটিড, যেটাকে আমরা অপরিণত শুক্রাণু বলছি, স্পারমাটিড থেকে শুক্রাণুতে পরিণত হওয়ার যে ঘটনাটা, সেই ঘটনাটাকে বলা হয় আমাদের স্পারমিওজেনেসিস। এটাকে বলা হয় স্পারমিওজেনেসিস, বা এইটাকে আরেকটা ভাষায় বলা হয়, যেহেতু স্পারমাটিডের মধ্যে লেজ নেই, স্পারমাটোজোয়ার মধ্যে লেজ এসছে বা শুক্রাণুর মধ্যে লেজ এসছে, এই প্রক্রিয়া, তার জন্য এটাকে বলা হয় স্পারমিওটেলিওজেনেসিস। স্পারমিওটেলিওসিস, টেলিওসিস, বা স্পারমাটিড মেটামরফোসিস। এই স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া যে পরিণত হচ্ছে, এই পরিণত হওয়া ঘটনাটাকেই আমরা তিনটে নামে ডাকতে পারি। সাধারণত বলছি স্পারমিওজেনেসিস, স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়াতে পরিণত হচ্ছে, কিংবা আমরা বলবো স্পারমিওটেলিওজেনেসিস, স্পারমাটিড থেকে আমাদের স্পার্মে পরিণত হচ্ছে বা লেজ আসছে, বা এটাকে আমাদের বলতে পারি স্পারমাটিক মেটামরফোসিস। মেটামরফোসিস কথার অর্থ হলো যে রূপান্তর হওয়া, যেমন স্পারমাটিড থেকে স্পার্মের মধ্যে রূপান্তর হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের বলছি স্পারমাটিক মেটামরফোসিস। এইখানে তাহলে আমরা বিশেষ কিছু টার্ম আমরা একসঙ্গে অনেকগুলোই দেখতে পেলাম, যেমন স্পারমাটোজেনেসিস পুরো প্রক্রিয়াটার নাম। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া দুটো ধারায় বিভক্ত হচ্ছে, একটা আমাদের স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটিড, একটা আমাদের স্পারমাটোসাইটোজেনেসিস বা স্পারমাটোসাইটোসিস। এবার স্পারমাটিড থেকে যখন আমাদের স্পার্মে পরিণত হচ্ছে, তখন সেটা স্পারমিওজেনেসিস, স্পারমিওটেলিওজেনেসিস আর স্পারমাটিড মেটামরফোসিস। এবার আমরা ঠিক শুক্রাণু, আমরা একটা জিনিস মাথায় রাখবো যে কিছুদিন আগে বা আমাদের প্রথম যে টপিকটা আমরা পড়েছিলাম, সেখানে শুক্রাণুর আণবিক গঠন পড়েছিলাম, সেখানে আমরা দেখছিলাম সার্টুলি কোষের সঙ্গে শুক্রাণুগুলির মাথা অ্যাটাচ থাকে। এবার যখন সার্টুলি কোষ থেকে পুষ্টি শোষণ করে শুক্রাণুটা পরিণত হয়ে যায়, তখন সার্টুলি কোষ থেকে অপসারিত হয়, কথার অর্থ হলো ডিটাচ হয়ে যায়। তখন যে একটা টার্ম থাকে, সেই টার্মটাকে আমরা বলি স্পারমিয়েশন। এই স্পারমিয়েশন এটাও একটা আমাদের টার্ম, যে টার্মটা আমাদের পরিণত শুক্রাণুটা সার্টুলি কোষ থেকে আমাদের ডিটাচ হয়ে যাচ্ছে। তো এই আমাদের হচ্ছে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটার মধ্যে অনেক রকমের আমাদের শর্ট কোশ্চেন এসে থাকে। প্রথম শর্ট কোশ্চেন এরকম হতে পারে যে বলবে যে প্রথম মিওসিস কোষ বিভাজন কোন দশায় দেখা যায়,
তো আমরা প্রথম মিয়োসিস কোষ বিভাজন কোন দশায় দেখা যায় সেটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি পরিণত দশা বা মাইটোটিক দশা। অনেকে ভুল করে বিভাজন দশা বলে থাকে, বিভাজন দশাতে কিন্তু মাইটোসিস বিভাজন হয়, সেটা কিন্তু স্পার্মাটোগোনিয়া থেকে অনেকগুলো স্পার্মাটোগোনিয়া তৈরি হয়। ঠিক আছে। দ্বিতীয় আমাদের অনেক রকম প্রশ্ন থাকতে পারে যে স্পার্মাটোগোনিয়ার মধ্যে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড থাকে না ডিপ্লয়েড থাকে। তো আমরা প্রথম দেখতে পাচ্ছি যে স্পার্মাটোগোনিয়ার মধ্যে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড থাকে। প্রাইমারি স্পার্মাটোসাইটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কী থাকে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেকেন্ডারির মধ্যে কী থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই পুরো প্রসেসটা থেকে আমাদের অনেক রকমের শর্ট কোশ্চেন হয়ে থাকে। তো আমরা এই পুরো প্রক্রিয়াটা ভালো করে আমরা দেখব, বুঝতে দেখতে যদি কিছু অসুবিধা হয় তো আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট করবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার পরিচিত স্টুডেন্ট হোক কিংবা যে সমস্ত স্টুডেন্ট আমাকে দেখেওনি তারাও আমাকে প্রশ্ন করতে পারে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। কোনো সমস্যা নেই, তোমরা যতক্ষণ প্রশ্ন না করবে ততক্ষণ তোমরা বুঝতে পেরেছো কিনা সেটাও আমি বুঝতে পারবো না। তোমরা না বুঝতে পারলে আমার খাটনিগুলোই বেকার হয়ে যাবে। তো যা হোক, এই পুরোটা হচ্ছে আমাদের স্পার্মাটোজেনেসিস। এই পুরো প্রক্রিয়াটা হয় আমাদের শুক্রাণু উৎপাদক নালিকার মধ্যে। শুক্রাণু উৎপাদক নালিকা বলতে আমরা প্রথম যে ছবিটা এঁকেছিলাম, ঠিক আমরা প্রথম ছবিটা একবার দেখে নেব। এটা হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয়ের মধ্যে যে লাল করে অংশগুলো আছে বা লাইনগুলো আছে, নালীগুলো আছে, সেটাকে আমাদের শুক্রাণু উৎপাদক নালিকা। এই শুক্রাণু উৎপাদক নালিকাকে আমরা যখন ভালো করে এইভাবে বর্ণনা করি, সে বর্ণনা করার পর আমরা এই নালিকাটা দেখতে পেয়েছি। এখানে দেখো আমাদের সব থেকে বাইরে যে কালো করে দেওয়া আছে সেটাকে আমাদের বলছে আদি শুক্র বা স্পার্মাটোগোনিয়া। তারপরে আমাদের প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তারপরে আমাদের স্পার্মাটিড অপরিণত শুক্রাণু, তারপরে হচ্ছে স্পার্মাটোজোয়া। ঠিক আছে। তারপরে আমাদের দেখো সার্টিলিকোষ দেওয়া আছে। সার্টিলিকোষ থেকে যখন আলাদা হয়ে যায় তখন সেটাকে আমরা কী বলছি, স্পার্মিয়েশন বলেছিলাম। ঠিক এই ঘটনাটি আমরা এইখানটায় বর্ণনা করলাম শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ার মধ্যে। করার সময় এই দুটো মধ্যে যথেষ্ট মিল আছে, তাই জন্য দুটো মিল রেখে পড়বে আর বোঝার চেষ্টা করবে। একবার যদি ভালো করে বুঝে নাও তাহলে কখনো আর ভোলার সম্ভাবনাটা থাকবে না। আজকের জন্য এতটুকুই। এরপর আবার পরের টপিকটা আমরা দেখব। হ্যালো, আমরা আরেকটা ছোট্ট জিনিস এর সঙ্গে দেখে নেব, সেটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ কে করে? স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে আমাদের দেহের মধ্যে থাকা কিছু হরমোন। এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার এরপর আমরা হরমোনাল কন্ট্রোল, কথার অর্থ হলো স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, প্রক্রিয়াটাকে এবার থামাতে হবে কিংবা প্রক্রিয়াটি এবার পরিচালনা করতে হবে, তার জন্য পুরোটাই দায়ী কিন্তু আমাদের হরমোন। তার জন্য আমরা এখানে হরমোনাল কন্ট্রোল অফ স্পার্মাটোজেনেসিস বা হরমোনাল নিয়ন্ত্রণ অফ স্পার্মাটোজেনেসিসটা আমরা একটু ভালো করে দেখে নেব। হরমোন দ্বারা স্পার্মাটোজেনেসিস নিয়ন্ত্রণ। হরমোন কীভাবে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করছে? আমরা সবাই জানি আমাদের দেহের মধ্যে প্রভু গ্রন্থি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি, এবং পিটুইটারি গ্রন্থিকে যে গ্রন্থি নিয়ন্ত্রণ করে সেটাকে আমাদের বলা হয় আমাদের হাইপোথ্যালামাস। তো আমরা সব থেকে আগে এখানে লিখব হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস একটি হরমোন ক্ষরণ করে, সে হরমোনটার নাম হচ্ছে GnRH, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। এই হরমোনটা গিয়ে পড়ে আমাদের অগ্রপিটুইটারির উপর, এবার অগ্রপিটুইটারি থেকে আমাদের
যে হরমোনটা ক্ষরিত হবে সেটা হচ্ছে জিটিএইচ, কথার অর্থ হলো গোনাডোট্রপিক হরমোন। এবং এই গোনাডোট্রপিক হরমোনটাকে আমরা দুটো নামে জানি, একটা হচ্ছে আমাদের এফএসএইচ, আর একটা হচ্ছে আমাদের এলএইচ। এই দুটো হরমোন আমাদের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া কীভাবে নিয়ন্ত্রণ করছে সেটা দেখব। এই এলএইচ যে হরমোনটা, এই এলএইচ হরমোনটা আমাদের গিয়ে পড়ে আন্তঃলেডিক কোষের উপর। আন্তঃলেডিক কোষের উপর। এবার আন্তঃলেডিক কোষ আমাদের টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করে, টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করে। এরপর এফএসএইচ যে হরমোনটা, এই হরমোনটা গিয়ে পড়ে আমাদের সার্টোলিক কোষের উপর। সার্টোলিক কোষের উপর। এই সার্টোলিক কোষ আমাদের দুই রকমের হরমোন ক্ষরণ করে। একটা হরমোন হচ্ছে আমাদের এবিপি। এবিপি কথার অর্থ হলো অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। আরেকটি ক্ষরণ করে সেটা হচ্ছে ইনহিবিন। ইনহিবিন। এবার কি হয়, এলএইচ সার্টোলিক কোষের উপর গিয়ে বলো টেস্টোস্টেরন উৎপাদন করে। সেই টেস্টোস্টেরন হরমোনটি আমাদের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে। তারপরে এফএসএইচ যেমন সার্টোলিক কোষের উপর গিয়ে বলে, সেই সার্টোলিক কোষ আমাদের এপিপি ক্ষরণ করলো। সেই এবিপি আমাদের এই টেস্টোস্টেরনের ঘনত্বকে বৃদ্ধি করে, তার ফলে আমাদের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি অব্যাহত থাকে। এবার শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে যদি প্রক্রিয়া থামানো দরকার পড়ে, তখন আমাদের ইনহিবিন হরমোনটি আমাদের ইন্ডিকেট দিবে ঠিক আমাদের অগ্রপিউটারি গ্রন্থিকে ইন্ডিকেট দিবে, তার ফলে আমাদের যেন এফএসএইচের ক্ষরণ বন্ধ হয়ে যায় বা এফএসএইচ যেন ক্ষরিত না হয়। এফএসএইচ ক্ষরিত না হলে আমাদের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি থেমে যাবে, কারণ এই এফএসএইচ যে হরমোনটি, সেই হরমোনটি আবার আমাদের শুক্রাণু উৎপাদক কোষ বা যেটাকে আমরা স্পার্মাটোগোনিয়া বলি, সেই স্পার্মাটোগোনিয়াটিকে প্রথমে উদ্দীপ্ত করে। এবার এই এফএসএইচ স্পার্মাটোগোনিয়া কোষটিকে উদ্দীপ্ত করতো, তার ফলে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি চলতে থাকতো। এখন এফএসএইচ যদি ক্ষরণ কমে যায়, তাহলে শুক্রাণু উৎপাদক কোষ যেটাকে আমাদের স্পার্মাটোগোনিয়া বলছি সেটা উদ্দীপ্ত হবে না এবং শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি থেমে যাবে। এইভাবে আমাদের হরমোন দ্বারা আমাদের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয়ে থাকে। ঠিক আছে, আজকের জন্য আমাদের এতটুকুই। আমরা ভালো করে পড়ব, বইয়ের মধ্যে আরও ভালো করে দেওয়া আছে। আমরা এখান থেকে বোঝার পর বইটা অবশ্যই পড়ব, বই থেকে ভালো করে বোঝার চেষ্টা করব, ছবিগুলোও বইয়ের সঙ্গে মিলিয়ে দেখব। ঠিক আছে, যদি কারো কোনো রকম প্রবলেম থাকে বা অসুবিধা থাকে আমাকে কমেন্টে বলবে। আমার পরিচিত স্টুডেন্ট হলেও কিংবা যারা আমাকে দেখেনি তারাও আমাকে কমেন্ট করতে পারে যদি কোনো কিছু অসুবিধা মনে হয় বা বুঝতে কোনো প্রবলেম হয়, কিংবা আরও যদি কারোর কোনো টপিক আরও ভালো করে বোঝার দরকার থাকে আমাকে কমেন্ট করতে পারো। কোনো সমস্যা নেই, তোমরা দেখবে, দরকার হলে তোমাদের বন্ধুদেরও দেখাবে, কোনো সমস্যা নেই।